আজকের এই ভিডিওটিতে আমরা শব্দবিজ্ঞান সম্পর্কে জানব। তো শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি, যেটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে বা রূপান্তরিত হতে পারে। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অন্যান্য সকল শক্তির মতোই। যেমন যখন আমি কোনো স্পিকার চালাচ্ছি, মোবাইল, টিভি, রেডিও, FM, বক্স, তখন তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি পাচ্ছি। যখন কোনো কিছুকে গিয়ে আঘাত করলো, অর্থাৎ দুটো জিনিসের সংঘর্ষ হলো, ধাক্কা লাগলো কোনো কিছুর সাথে, তখনও শব্দ তৈরি হয়। সেখানে গতিশক্তির থেকে শব্দ শক্তি পাওয়া যায়। যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও শক্তি থেকেও শব্দ শক্তি তৈরি হয়। যেমন যখন আমরা বাজি ফাটাই, তখন রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরকমভাবে বিভিন্ন প্রকার শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার শব্দ শক্তিও রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। সেটার একটা খুব সুন্দর উদাহরণ আছে, যে অ্যাসিটিলিন গ্যাস ভর্তি একটা জারের মধ্যে যদি খুব জোরালো আওয়াজ করা যায়, শব্দ করা যায় পাশে, তাহলে সেটা কার্বন এবং হাইড্রোজেনে আলাদা হয়ে যায়। মানে অ্যাসিটিলিন গ্যাস হচ্ছে C2H2, দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু দ্বারা অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। তো অ্যাসিটিলিন গ্যাসে অণুটার গঠন হচ্ছে এরকম। এটা হচ্ছে বন্ড পেয়ার। এটা এখনকার বিষয়বস্তু নয়, একটু হায়ার ক্লাসে আছে। এগুলো দুটো কার্বন একে অপরের সাথে বন্ড করে থাকে এবং একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন, মোট C2H2। এখানে যদি খুব জোরালো শব্দ করা যায়, তাহলে কি হয়, এই বন্ডগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায়। মানে মোট কথা এটা হলো শব্দ শক্তির থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের উদাহরণ। তার মানে কি, শব্দ এক প্রকারের শক্তি। শব্দ কি? এক প্রকার শক্তি, যেটা নিজে অন্য কোনো শক্তির থেকে উৎপন্ন হতে পারে, যেটা প্রথমে বললাম, বা নিজে অন্য কোনো প্রকার শক্তিতে নিজেকে রূপান্তরিত করতে পারে। যেমন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করলো, যে উদাহরণটা দিলাম অ্যাসিটিলিন গ্যাসের। যাই হোক, এবার এটা গেল শব্দের বেসিক জিনিস আর কি। এবার শব্দ ব্যাপারটা কি? শব্দ ব্যাপারটা হচ্ছে এক প্রকার শক্তি, যেটা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি, যেটা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। শব্দও এক প্রকার শক্তি, যেটা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি যে শক্তির মাধ্যমে, সেটা হচ্ছে শব্দ। এবার শব্দটা তৈরি হয় কি করে, উৎপন্ন হয় কি করে, শব্দের উৎপত্তি কোথায়? অর্থাৎ প্রথম মানে শক্তির তো উৎপত্তি হয় না, কিন্তু শব্দটা যখন তৈরি হচ্ছে, কোনো কিছু যখন যে কোনো জায়গার থেকে যখন শব্দ উৎপন্ন হচ্ছে, তখন সেখানে এমন কি ঘটছে যেখানে শব্দ শক্তিটা রূপান্তরিত হচ্ছে অন্য কোনো একটা শক্তি থেকে। সেটার একটাই এর কারণ, অনলি ওয়ান কজ। যে কোনো শব্দ তার একটাই কারণ, সেটা হচ্ছে কম্পন। কোনো একটা বস্তু, কণা বা বড় বস্তু যাই হোক না কেন, সেটা যখন কাঁপছে, কম্পন ঘটছে তার, তখন সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। যে কোনো কিছু, যেমন আমি এই পেনের ঢাকনাটা বন্ধ করছি, এখানেও একটা শব্দ তৈরি হচ্ছে, অর্থাৎ এখানকার অণুগুলো কাঁপছে এবং সেখান থেকে শব্দ তৈরি হচ্ছে এবং সেই শব্দটা আমরা শুনতে পাচ্ছি। তো যে কোনো কিছুর কম্পন থেকে শব্দ তৈরি হয়। এবার কথা হচ্ছে, শব্দটা তৈরি তো হলো, কিন্তু শব্দটা আমার কান অবধি এসে পৌঁছালো কী করে? সেটা আসলে হচ্ছে তরঙ্গের মাধ্যমে। অর্থাৎ শব্দ তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। কি তরঙ্গ? শব্দ বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিস্থাপক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যায় বা বিস্তার লাভ করে। অর্থাৎ একটা জায়গায় যে শব্দটা উৎপন্ন হলো, সেটা আমার কানে এসে পৌঁছাচ্ছে, সেটা এই যে বায়ু মাধ্যম আছে, এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গটা আস্তে আস্তে ভাসতে ভাসতে আমার কান অবধি আসছে এবং সেটা আমি শুনতে পাচ্ছি। তো স্থিতিস্থাপক তরঙ্গ। তো এইখান থেকে শুরু হচ্ছে গভীরে যাওয়া, অর্থাৎ শব্দের মানে বিস্তার কী করে হয়, বা কতগুলো টার্ম যেগুলো জানতে হবে শব্দবিজ্ঞানটা ভালো করে বুঝতে গেলে। সেটা কি? সেটা প্রথম জিনিসটা হচ্ছে তরঙ্গ। শব্দ কিসের মাধ্যমে বিস্তার লাভ করে? তরঙ্গ। এবার কথা হচ্ছে, তরঙ্গ কাকে বলে? তরঙ্গ হচ্ছে খুব সহজ ভাষায় উদাহরণ, ঢেউ। এক কথায় উত্তর। এর থেকে ভালো আর কোনো উদাহরণ বা ব্যাখ্যা আর হতে পারে না, একটাই উত্তর, ঢেউ। আমরা সাধারণ নদীর জল হোক, পুকুরের জল, ইভেন বালতির মধ্যেও যে জলের মধ্যে যে নড়াচড়াটা হয়, যে ঢেউ এটা তৈরি হয়, সমুদ্রের ঢেউ, সেগুলো সবই হচ্ছে, এটাই হচ্ছে তরঙ্গের রূপ আর কি। তো তরঙ্গের রূপ
তো এরকমভাবে হচ্ছে আমরা সাধারণত রিপ্রেজেন্ট করি। তো তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে শক্তির সঞ্চার হয়, কিন্তু পদার্থ কণার কোনো সঞ্চার হয় না, তাকেই তরঙ্গ বলে। তরঙ্গ কাকে বলে? তরঙ্গের সংজ্ঞা হচ্ছে শক্তির সঞ্চার হয়, শক্তির সঞ্চার হয় কিন্তু পদার্থ কণার সঞ্চার হয় না। পদার্থ কণার সঞ্চার হয় না, তাকে বলা হয় শক্তি। এই যে সমুদ্রের ঢেউগুলো দেখা যায়, সেই ঢেউটা কিন্তু আসছে, জলটা কিন্তু আসে না। জলটা এবার তুমি বলবে যে জলটা তো এসে ধাক্কা মারলো, ওটা হচ্ছে লাস্টে পাড়ের মধ্যে গিয়ে এসে যেতে পারছে না, সেখান থেকে ব্রেক হলো। কিন্তু একদম অনেক দূর থেকে যে ঢেউটা আসছে, সমুদ্রের মাঝ সমুদ্র থেকে যে তরঙ্গগুলো আসছে, সেই তরঙ্গটাই কিন্তু আসছে। তরঙ্গের মাধ্যমে শক্তি, অর্থাৎ ওই যে ঢেউয়ের যে একটা শক্তি, সেই শক্তিটা আসছে, জলটা কিন্তু আসছে না। যেরকম একটা উদাহরণ দেখা যায়, মানে কোনো কিছুর ওপর জলে ভাসছে, মনে করো কোনো কিছু একটা, সেটাকে যদি আমি নাড়াই, তাহলে দেখা যাবে সেই জিনিসটা যেটা ভাসছে, কাগজের কোনো টুকরো বা হালকা যেটা জলে ভাসে, সেটা শুধুমাত্র ওপর নিচ করছে, একবার ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ও নিজে কিন্তু এইখান থেকে এই অবধি আসছে না। এটা যারা ওই ক্রিকেট খেলা বল ঠল ড্রেনে পড়ে যায় বা জলে পড়ে যায়, তখন দেখলে ভালো করে বোঝা যায় যে ওরকম মানে ঢিল ফেলে ওটা আনতে চায় লোকে, কিন্তু ঢিল ফেললেও বলটা আসে না। কারণ কি বলটা আসছে না? কারণ জলটা তো আসছে না, সেই জন্য জলের সাথে বলটাও আসছে না। কিন্তু আসছে কোনটা? আসছে হচ্ছে যে ঢিলটা ফেলা হচ্ছে, সেই ঢিলটা ফেলার জন্য যে তরঙ্গটা তৈরি হচ্ছে, সেই তরঙ্গটা কিন্তু সামনের দিকে আসছে। তো এইটা হচ্ছে তরঙ্গের ধারণা। এরপরে আসছে হচ্ছে তরঙ্গটা এবার তৈরি হলো কি করে? তরঙ্গটা তৈরি হলো কি করে? তো তরঙ্গ তৈরি হলো এইখানে কয়েকটা সংজ্ঞা যেটা শব্দবিজ্ঞানে সবসময় কাজে লাগবে, ক্লাস 9-এ এবং তারপরেও যারা হায়ার স্টাডি করতে চাও ক্লাস 11-12-এও যেখানে তরঙ্গ আছে, সেটা আলোক তরঙ্গ হতে পারে, শব্দ তরঙ্গও হতে পারে, সেগুলোতে লাগে। সেটা কি? সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি অর্থাৎ একটা গতি, একটা কণা নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় আসছে, তাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেরকম ঘড়ির কাঁটা, যেমন সেকেন্ডের কাঁটা 1 মিনিট পর পর একই জায়গায় আসে, মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর একই জায়গায় আসে, আর ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর একই জায়গায় আসে। এটা যদি ঘড়ি হয়, মনে করো 10টা বাজে, তাহলে কি হবে? এরকম হবে। আর 11টা যখন বাজবে তখন কি হবে? এই কাঁটাটা, বড় কাঁটাটা ঘুরে আবার এইখানে আসবে, তাহলে 10টার থেকে 11টা, 1 ঘন্টা পর এই বড় কাঁটাটা ঘুরে আবার ওই জায়গায় আসলো। ছোট কাঁটাটা মনে করো এখন 10টা বাজে, আবার কখন 10টা বাজবে? যদি সকাল 10টা বেজে থাকে, আবার ঘুরে এদিকে আসতে রাত 10টা বাজবে, মানে 12 ঘন্টা পর। তাহলে সেকেন্ডের কাঁটা 1 মিনিটে, মিনিটের কাঁটা 1 ঘন্টায়, এবং ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। যখনই কোনো গতি এরকম হয় যে নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় ফিরে আসছে, তখন তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যখন কোনো কণা নির্দিষ্ট সময় পর পর, ওই সময়টা ফিক্স থাকবে, একবার 1 মিনিট, একবার 2 মিনিট এরকম হবে না, 1 মিনিট হলে 1 মিনিট, 10 মিনিট হলে 10 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা পর পর একই জায়গায় ফিরে আসছে, তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, পৃথিবীর চারিদিকে চাঁদের গতি, এগুলোও হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। তার কারণ কি? যেমন পৃথিবী 1 বছর মানে 365, আজকে যেখানে আছে, আজ থেকে 365 দিন পর আবার ঘুরে ওই জায়গায় আসবে, তাহলে এটাও হচ্ছে পৃথিবীর মানে একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবার পর্যাবৃত্ত গতি যখনই হলো, তারপরেই কনসেপ্ট বা প্রশ্ন আসে পর্যায়কাল। কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ একটা পর্যায় করতে যে সময়টা লাগে সেটাকেই বলা হয় পর্যায়কাল। যেমন সেকেন্ডের কাঁটা 1 মিনিট পর পর একই জায়গায় আসে, তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 1 মিনিট। মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর একই জায়গায় আসে, তার মানে ওর পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা। ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর একই জায়গায় আসে, তার মানে ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কাল কত? 365 দিন।
চাঁদের ক্ষেত্রে পর্যায়কাল কাল কত? 28 দিন, কারণ 28 দিন পর পর চাঁদ একই জায়গায় আসে। তো এইটা হলো পর্যাবৃত্ত গতি, আর এটা হলো পর্যায়কাল। এটাকে ডিনোট করা হয় বড় হাতের টি, ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম পিরিয়ড দিয়ে, যে সময় পর পর একই জায়গায় ওই কণাটা বা ওই বস্তুটা ফিরে আসছে, সেটাকে বলা হয় পর্যায়কাল। এরপরে আসছে হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে একটা ভাগ আছে। কি ভাগ আছে? সরল দোলগতি। এর মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে নাম সরল দোলগতি। ইংরেজিতে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। পর্যাবৃত্ত গতি একটা পার্ট সরল দোলগতি, মানে সরল দোলগতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কীরকম সেটা? যেমন আগেকার দিনের ঘড়ি বা পুরোনো সেই সিনেমা টিনেমাতে দেখা যায় যে পেন্ডুলামের মতো ঘড়ি থাকে, বা পেন্ডুলামই মনে করো, একটা জিনিসকে আমি সুতো দিয়ে একটা টুকরোকে ঝুলিয়ে দিয়েছি এবং ঝুলিয়ে দিয়ে ওটা একটু নাড়িয়ে দিয়েছি, তাহলে কী হবে? সেইভাবে আন্দোলন করতে থাকবে, আন্দোলিত হতে থাকবে। তাহলে এই যে গতি একবার এদিকে আসছে একবার এদিকে যাচ্ছে, তো এইটা হচ্ছে কে বলা হবে সরল দোলগতি। সরল দোলন, অর্থাৎ দোলন জিনিসটা হচ্ছে দোলনার মতো দুলছে, তাকে বলা হয় সরল দোলগতি। তো সরল দোলগতিটা এর সাথে মানে ডিফারেন্সটা কি আছে? সরল দোলগতিটা হচ্ছে একই পথে ফেরত আসবে, এইটা হচ্ছে সরল দোলগতির প্রধান বৈশিষ্ট্য। ঘড়ির কাঁটা কিন্তু সেটা হচ্ছে না। ঘড়ির কাঁটার ক্ষেত্রে বা পৃথিবীর গতির ক্ষেত্রে কি হচ্ছে? কাঁটাটা একবার ঘুরে গিয়ে এখানে যে আসছে, আবার ব্যাক করে কিন্তু এদিকে যাচ্ছে না, ওইভাবেই ঘুরতে থাকছে এবং নির্দিষ্ট সময় পর পর একটা জায়গায় আসছে বলে সেটাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। এটাও পর্যাবৃত্ত গতি। কেন? তার কারণ হচ্ছে এই নির্দিষ্ট সময় পর পর এখান থেকে দুলে গিয়ে আবার এখানে আসছে, তাই এটা পর্যাবৃত্ত গতি। আবার এটা সরল দোলগতিও বটে। কেন? তার কারণ হচ্ছে এর গতি যে পথে গেছে সেই পথেই আবার ফেরত এসছে, দুলছে, সেই জন্য সরল দোলগতি। এইখানে কিন্তু যে পথে কাঁটাটা গেছিল সেই পথে আসেনি, তাই ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এবং পৃথিবীর চারিদিকে চাঁদের গতি সরল দোলগতি নয়। সেটা কি গতি? শুধুমাত্র পর্যাবৃত্ত গতি। আর এইটা হচ্ছে সরল দোলগতিও আবার পর্যাবৃত্ত গতিও, দুটোই এটা। তো শব্দ যেখানে তৈরি হয় সেখানে এরকম কোনো একটা পার্টিকেল বা কণার এরকম সরল দোলগতি চলতে থাকে, তবেই সেখান থেকে শব্দটা তৈরি হয়। তো এখানে যে জিনিসটা এবার আসছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ যখন এরকমভাবে একটা জিনিস দুলছে তখন তার মানে আমি কি বলতে পারি? সেই জিনিসটা কাঁপছে। তাহলে যে কাঁপছে সেখান থেকে কম্পাঙ্কের ধারণা আসছে। মনে করো টিউনিং ফর্ক বা সুর শলাকা, এটাকে আমি আঘাত করলাম, তাহলে এটা কি হবে? কাঁপতে থাকবে। তো মনে করো এই জায়গাটা, এই দিকের বাহুটা একবার এদিকে আসছে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে একবার এদিকে যাচ্ছে, এরকমভাবে ভাইব্রেট করে চলেছে, ভাইব্রেশন হয়ে চলেছে। তো এইখানে সেই জন্য শব্দ উৎপন্ন হয়ে চলেছে এবং সেই শব্দ আসছে কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে। এই যে বাহুটা, এখানে যে বায়ু স্তরগুলো আছে, এই বায়ু স্তরকে মনে করো ধাক্কা মারলো এই কণার এই বাহুটা, তাহলে কি হবে? বায়ু স্তরটা ঘনভাবে সন্নিবদ্ধ হবে, আর এই পাশে যেটা আছে সেটা সেরকমই থাকবে। তারপরের মুহূর্তেই এই বাহুটা কি হয়েছে? দূরে চলে গেছে এইদিকে। তাই দূরে যখন চলে গেছে তখন এখানে তনুভবন তৈরি হবে, অর্থাৎ এই স্তরগুলো, বায়ু স্তরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আর এই যে ঘন স্তরটা ছিল, এ তার পাশের স্তরকে মারতে মারতে এইখানে তারা আঘাত করে ঘন বা কনজেস্টেড ব্যাপারটা হয়ে গেছে। আবার এইখানে যেরকম নর্মাল ছিল সেরকম আছে। তারপরের মুহূর্তেই এই যে এইটা, সেটা আবার নর্মাল হয়ে গেছে, এই জায়গাটাও নর্মাল হয়ে গেছে, এইটা পাশের স্তরকে ধাক্কা মারতে মারতে এইখানে চলে গেছে। তো এই জায়গায় যে ঘন তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ঘনীভবন। আর যেখানে ফাঁকা
অপেক্ষাকৃত তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে তনুভবন। এই প্রক্রিয়ায় বায়ুর মধ্যে শব্দ তরঙ্গের বিস্তার হয়। এই প্রক্রিয়া বায়ুর মধ্যে শব্দ তরঙ্গের বিস্তার হয়। তো এটা কি ধরনের তরঙ্গ হলো? এটাকে বলা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তরঙ্গ হয়ে গেল দুই প্রকার। একটা প্রথম প্রকার কি বললাম? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কাকে বলছি? যে তরঙ্গের গতি মাধ্যম কণার গতির সঙ্গে সমান্তরাল তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গ গতি সমান্তরাল চিহ্ন কণার গতি। এখানে যে বায়ুর কণার গতি আছে তারা ভাইব্রেশন করছে কোন দিকে? এদিকে একবার, আবার এদিকে একবার। তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? এই দিকে, অর্থাৎ এই দুটো রেখা সমান্তরাল। তাহলে যখন তরঙ্গ গতি এইটা আর কণার গতি এইটা সমান্তরাল হয় তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আরেক প্রকার তরঙ্গ আছে, সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। এটা কাকে বলে? যখন মাধ্যম কণার গতি তরঙ্গ গতির সঙ্গে লম্ব হয় তাকে বলা হয় তির্যক তরঙ্গ। যেমন জলের মধ্যে যে তরঙ্গগুলো তৈরি হয়, এইভাবে ঢেউটা যাচ্ছে মনে করো, তাহলে ঢেউটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আর জলের কণাগুলো কাঁপছে কোথায়? ওপর নিচে। অর্থাৎ এর পরের ছবিটা কি হবে? মানে ঢেউটা যখন একটু এগিয়ে যাবে তখন এই জায়গাটা উঁচু ছিল, এই জায়গাটা এরকম নিচু হয়ে যাবে, এই জায়গাটা উঁচু হবে, এই জায়গাটা নিচু হবে, এই জায়গাটা। তাহলে দেখো, এটা প্রথম মুহূর্তের ছবি, এটা মনে করো দ্বিতীয় মুহূর্তের ছবি। তাহলে এই জলটা যখন উঠেছিল, পরের মুহূর্তে জলটা কি হয়েছে? নেমে গেছে। আর যেখানে জলটা নেমেছিল সেই জলটা উঠে গেছে। ঢেউ দেখে থাকলে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। তাহলে এটা যখন এভাবে হচ্ছে, তাহলে দেখো তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? এইদিকে। আর মাধ্যমের কণার ভাইব্রেশন কোন দিকে হচ্ছে? এইভাবে লম্বালম্বি। তাহলে মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ তির্যক তরঙ্গতে তরঙ্গ গতি পারপেন্ডিকুলার উইথ কণার গতি। তরঙ্গ গতি আর কণার গতি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, তাকে বলা হয় তির্যক তরঙ্গ। তো জলের মধ্যে যে তরঙ্গ সেটা থাকে হচ্ছে তির্যক তরঙ্গ, আর বায়ুর মধ্যে যে তরঙ্গ থাকে সেটা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের আরও একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে স্প্রিং। যেমন একটা স্প্রিংকে যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে কি হবে? এটা যদি ভাইব্রেট করতে থাকবে তো দেখবো একবার এইখানে বেশি ঘন হয়ে গেছে, এদিকে পাতলা হয়ে গেছে, তারপরের মুহূর্তেই এদিকটা আবার পাতলা হয়ে যাবে আর এদিকটা ঘন হয়ে যাবে। তাহলে স্প্রিংটা ভাইব্রেট করছে এইভাবে, এদিক যাচ্ছে। আর যেই ঘনীভবন আর তনুভবন এটাও এইভাবে এগোচ্ছে, অর্থাৎ দুটোই এদিকে এগোচ্ছে। তার মানে এটা কি হলো? সমান্তরাল। সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এইবার কথা হচ্ছে, এটা হলো তরঙ্গ। এইবার এই যে বললাম এটা কাঁপছে, এটা 1 সেকেন্ডে যতবার কাঁপছে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। একক হচ্ছে হার্জ, চিহ্ন হচ্ছে এন, উঁচু ক্লাসে নিউ দিয়ে ডিনোট করা হয়। ক্লাস 9-10 অবধি এন দিয়ে ডিনোট করা হয়। কম্পাঙ্ক একক হচ্ছে হার্জ। 1 সেকেন্ডে যতবার কাঁপছে সেটা হচ্ছে ওর কম্পাঙ্ক। একটা সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ। এই কথাটার মানে হচ্ছে ওই সুরশলাকাটা 1 সেকেন্ডে 256 বার কাঁপছে। কোনো একটা কম্পাঙ্ক 512 হার্জ, তার মানে 1 সেকেন্ডে ওই সুরশলাকাটা 512 বার কাঁপছে। তো সেটা হয়ে গেল হচ্ছে কম্পাঙ্ক। এটা একক হার্জ ডিনোট করা হয়, মানে বলা হয় এন ইকুয়ালস টু এত বা নিউ ইকুয়ালস টু এত, এটা উচ্চারণ হচ্ছে নিউ। তো এটার উচ্চারণ হচ্ছে নিউ। তো এটা হচ্ছে কম্পাঙ্ক। এইবার তারপরে আসছে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে একবার সম্পূর্ণ কম্পনে যে সময় লাগে
তাকে পর্যায়কাল বলে। সম্পূর্ণ কম্পন কথাটার মানে কি? সম্পূর্ণ কম্পন কথাটার মানে হচ্ছে এটা মাঝখান থেকে এই অবধি গেছে, গিয়ে এইখানে ফিরেছে, ফিরে এখান থেকে আবার এই বিন্দুতে এসছে মাঝখানে, সেটাকে বলা হচ্ছে একটা পর্যায়কাল। এইটা করতে যে সময়টুকুনি লাগছে সেটাকে বলা হয় পর্যায়কাল, ডিনোট করা হয় বড় হাতের টি দিয়ে, দ্যাট ইজ টাইম পিরিয়ড, একটু আগে বলেছি। এবার টি আর এন এর সম্পর্ক কি? টি ইকুয়ালস টু 1/n বা n ইকুয়ালস টু 1/t। মানে কি? 1 সেকেন্ডে 256 বার কাঁপছে বলে 256 হার্জ বলছি। তার মানে আমি যদি ঐকিক নিয়ম করি, সহজ ঐকিক নিয়ম যদি আমি করি, দুশো 256 বার কাঁপছে 1 সেকেন্ডে, তাহলে একবার কাঁপছে 1-এর 256 সেকেন্ডে। তো এটাই হচ্ছে পর্যায়কাল। একবার কাঁপতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। তাই সবসময় টি ইকুয়ালস টু 1/n বা n ইকুয়ালস টু 1/t হয়, একটা আরেকটার রেসিপ্রোকাল বা অনন্যক। তো এটা হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, আর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে গুণ বা জাতি। যেমন কম্পাঙ্ক যত তীক্ষ্ণ হবে তার মানে ওর কম্পাঙ্ক বাড়ছে। 256তে যত যে তীক্ষ্ণ সুরটা পাবো, 512 বা যত বেশি কম্পাঙ্ক হবে তাতে তীক্ষ্ণতার পরিমাণটা বাড়তে থাকবে। যেমন একটা কোশ্চেন আসে যে মশার আওয়াজ আর বাঘের আওয়াজ কোনটার তীক্ষ্ণতা বেশি? উত্তর হয় মশার আওয়াজ। অর্থাৎ কোন আওয়াজটা বেশি সরু, বা যারা গান বাজনার সাথে জড়িত আছে, হারমোনিয়াম, পিয়ানো বা যে কোনো কিছু, ডান দিকে দেখবে সরু আওয়াজ হচ্ছে আর বাঁ দিকে মোটা আওয়াজ, তাহলে ডান দিকে যেটা সরু আওয়াজ হচ্ছে সেটার কম্পাঙ্ক বেশি। আর গিটারের ক্ষেত্রেও তাই, 6টা তার থাকে, 1 নম্বর তারটা সব থেকে সরু এবং 6 নম্বর তারটা সব থেকে মোটা। তো যে তারটা সব থেকে মোটা সেই তারটার কম্পাঙ্ক সব থেকে কম, কারণ এই তারটা সব থেকে ভারী। আর যে তারটা সব থেকে সরু সেই তারটা সব থেকে হালকা, তাই ওকে একই পরিমাণ আঘাত করলে অনেক বেশি করে কাঁপছে, তার ওর কম্পাঙ্ক বেশি। তো এটা হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখান থেকে যেটা আসে, এরপরে যেটা আসে গুণ বা জাতি। গুণ বা জাতি কথাটার মানে কি? মনে করো দুটো আলাদা ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়াম, গিটার, তবলা, একতারা, আরও কত কিছু আছে, আমি জানিও না অত কিছু। তো দুটো একই কম্পাঙ্কে বাজানো হচ্ছে, মনে করো 256 হার্জে বাজানো হচ্ছে। তো আমি শব্দটা শুনেই বলতে পারবো যে এটা গিটারের আওয়াজ, ওটা হারমোনিয়ামের আওয়াজ, ওটা পিয়ানোর আওয়াজ। অথচ তিনটে জিনিসের কম্পাঙ্কই 256 হার্জ মনে করো, কারণ প্রত্যেকটাই 256 হার্জে কাঁপছে। প্রত্যেকটা মানুষের গলা কিন্তু আলাদা। তোমরা তোমাদের যে বন্ধু আছে, যে আত্মীয় স্বজন সবাই আছে, আর আশেপাশে যত মানুষকে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানুষের গলার আওয়াজ কিন্তু আলাদা। তো এই যে জিনিসটা দিয়ে আমি বুঝতে পারছি কম্পাঙ্ক একই হওয়া সত্ত্বেও যে এটা এই যন্ত্রের আওয়াজ আর ওটা ওই যন্ত্রের আওয়াজ, সেটাকে বলা হয় গুণ বা জাতি। এটা কোনো ভৌত রাশি নয়, এটা সম্পূর্ণ মানুষের ব্রেন বা মস্তিষ্কের মধ্যে আছে। এটাকে মাপা বা পরিমাপ করা যায় না, কারণ এটা আমার ব্রেন অনুভব করছে যে গুণ বা জাতি মানে এটা এই যন্ত্রের আওয়াজ, ওটা ওই যন্ত্রের আওয়াজ। তো এবার আসছি হচ্ছে কম্পাঙ্ক, যেটা বলা হলো 1 সেকেন্ডে এতবার কাঁপছে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে শব্দে তর শব্দ, শব্দে তর শব্দ, শ্রুতি গোচর শব্দ, শ্রুতি গোচর শব্দ, আর শব্দতর শব্দ।
যে শব্দের কম্পাঙ্ক লেস দ্যান 20 হার্জ, মানে 20 হার্জের থেকে কমবার কাঁপছে, সেটাকে বলা হচ্ছে শব্দতর শব্দ। এই শব্দ আমরা শুনতে পাই না। যেমন পিঁপড়ে যখন হাঁটে তখনও আওয়াজ তৈরি হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাই না, কানের কাছে আনলেও শুনতে পাবো না। কেন? তার কারণ এই নয় যে ওখানে আওয়াজটা আসতে আসতে হচ্ছে, ওই কম্পাঙ্কটাই কম, 20 থেকে কম, আমরা শুনতেই পাবো না। মানুষ শুনতে পারে না, অন্যান্য নানান পশু পাখি সেটা শুনতে পেতে পারে। শ্রুতিগোচর শব্দ কোনটা? 20 হার্জের থেকে বড় হবে, কিন্তু 20,000 হার্জের থেকে 20,000 হার্জের থেকে ছোট হবে। অর্থাৎ 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকবে, সেটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ। অর্থাৎ যে সমস্ত শব্দ বা বস্তুর কম্পন 1 সেকেন্ডে 20 বার থেকে 20,000 বার হয়, সেই শব্দগুলোই আমরা শুনতে পাচ্ছি। তোমরা যে সমস্ত কিছু প্রত্যেক মুহূর্তে শুনে চলেছ, কথাবার্তা, মোবাইল, গান বাজনা ইত্যাদি, সেগুলো সবার কম্পাঙ্ক 20 থেকে 20,000-এর মধ্যে, সেটাকেই মানুষের ব্রেন শুনতে পায়। আর শব্দোত্তর শব্দ, এটা হচ্ছে 20,000 গ্রেটার দ্যান 20,000 হার্জ, 20,000 হার্জের থেকেও বেশি, বা লেখা থাকতে পারে 20 কিলো হার্জ, হাজার মানেই কিলো, তো গ্রেটার দ্যান 20 কিলো হার্জ, সেটাকে বলা হয় শব্দোত্তর শব্দ। তো সেইটা মানুষ শুনতে না পেলেও, বিশেষ করে যেমন বাদুড়, এরা হচ্ছে এই শব্দটা শুনতে পায়। এটা ডিসকভারি চ্যানেল বা অন্যান্য টিভি চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে যে ওরা কী করে মুখ থেকে ওরকম একটা আওয়াজ নির্গত করে রাত্রে শিকারে যখন বেরোয়, তখন যদি কখনো পোকামাকড় ওখানে থাকে, সেইখানে রিফ্লেক্ট হয়ে ওই শব্দটা ওখানে ধাক্কা খেয়ে আবার ওদের কানে আসে, তখন ওরা বুঝতে পারে, অর্থাৎ অন্ধকারে দেখতে পারে অ্যাকচুয়ালি কান দিয়ে, যে ওইখানে এক্স্যাক্টলি ওইখানে ওই পোকাটা আছে, তখন ওরা ওটাকে গিয়ে খায়। তো এটা হচ্ছে শব্দেরতর শব্দ, যেটা প্রাণী শুনতে পায়। এটারও একটা উদাহরণ আছে। কীরকম উদাহরণ আছে? যেমন তোমরা শুনে থাকবে, যখন সমুদ্রের মাঝখানে ভূমিকম্প হয় তখন সুনামি আসে পারে। সমুদ্রের মাঝখানে কিন্তু কোনো এমন কিছু হয় না, ওখানে হয়তো একটু ঢেউটা, জলটা বড় উঁচু হলো, কম কোথাও নিচু হলো, কিন্তু প্রভাব বেশি পড়ে কিন্তু সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, সেইখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যাই হোক, তো সেই যখন সুনামি হয় ওই সমুদ্রে, সমুদ্রে অনেক গভীর, সমুদ্রে অনেক দূরে, তখন হাতি কী করে যে ওখানে যে বন জঙ্গলের যে হাতিগুলো থাকে, তারা আরও গভীরের দিকে, অর্থাৎ উপকূলের থেকে আরও দূরের দিকে, ভেতরের দিকে, স্থলভূমির ভেতরের দিকে দৌড়াতে শুরু করে চলে যায়। তাহলে সেখানে কি করে ওরা শুনতে পায়? মানে ব্যাপারটা ওরা হলো কী করে? হচ্ছে যখন দুটো টেকটনিক প্লেটের মধ্যে ধাক্কা লেগে ভাঁজ খেয়ে ভূমিকম্প তৈরি হয়, তখন ওই ধাক্কাটা খাওয়ার ফলে, বা একটা প্লেট আর একটা প্লেটের ওপর উঠে যাওয়ার ফলে ওর মধ্যে কম্পন হয়। এবার কম্পনটা 20 হার্জের থেকে কম, অবশ্যই কম হবে। কেন কম হবে? তার কারণ ওটা একটা পৃথিবীর একটা অংশ, ওটা 1 সেকেন্ডে 20 বার কাঁপা মানে তো বিশাল ব্যাপার, মানে পৃথিবী ফেটে এদিক ওদিক চলে যাবে যদি 20 বার 1 সেকেন্ডে কাঁপে। তাহলে ওইটা 1 সেকেন্ডে খুব জোর 2 থেকে 3 বার কাঁপে, ওই যখন ওই ভাইব্রেশনটা হয়, যখন ভূমিকম্পটা তৈরি হলো, তাহলে তার ফ্রিকোয়েন্সি 2 থেকে 3 হার্জ। তাহলে সেই 2 থেকে 3 হার্জ শব্দটা কিন্তু বিশাল জোরে তৈরি হয়েছে। মাঝখানে যে সমুদ্রে আছে শব্দটা, সেটা মারাত্মক, মানে আমরা শুনতে পাচ্ছি না তাই, কিন্তু সেই শব্দের তীব্রতা বা প্রাবল্য প্রচুর। কারণ একটা ভূমিকম্প বা সুনামিতে কয়েক হাজার পরমাণু বোমের সমান শক্তি নির্গত হয়। পরমাণু বোম ফাটালে যে শক্তি নির্গত হয়, যে তাপ শক্তি, তার ওরকম কয়েক হাজার পরমাণু বোম ফাটালে একটা ভূমিকম্পের সমান শক্তি নির্গত হয়। তো সেই শক্তির পরিমাণ শব্দ মনে করো ওই মাঝ সমুদ্রে বা গভীর সমুদ্রে কোথাও একটা তৈরি হয়েছে। তো সেই শব্দটা যথারীতি পারে এসছে, কিন্তু আমরা সেটা শুনতে পাচ্ছি না। পাচ্ছে কারা? ওই হাতি, আমি বললাম, এছাড়াও আরও অন্যান্য পশু থাকতে পারে যারা ওই শব্দটা শুনতে পায়। শুনতে পেয়ে ওরা বুঝতে পারে যেরকম একটা দুর্ঘটনা ঘটেছে, তখন ওরা ভয়ে কী করে ভেতরের দিকে চলে যায়। তো এটা হলো শব্দেতর শব্দ একটা উদাহরণ আর কি, আর শব্দোত্তর শব্দ। এইবার আসছে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এই অধ্যায়ের, সেটা কি একটু ভালো করে দেখবে, লক্ষ্য করবে, জিনিসটা বোঝার আছে। সেটা হচ্ছে যখন এরকম করে তরঙ্গ একটা যাচ্ছে, এটা মনে করো তরঙ্গ, আমি বলছি 1 সেকেন্ডে ও 256 বার কাঁপে, তার মানে ওর কম্পাঙ্ক হচ্ছে 256 হার্জ। তার মানে 1 সেকেন্ডে 256 বার কেঁপেছে,
একবার কাঁপাতে একটা তরঙ্গ তৈরি করে, 256 বার কাঁপাতে 256খানা তরঙ্গ তৈরি করবে। প্রত্যেকটা দৈর্ঘ্য মনে করো 1 সেন্টিমিটার করে, এক একটা তরঙ্গের দৈর্ঘ্য মনে করো 1 সেন্টিমিটার, ধরে নিচ্ছি আমি জাস্ট যে এক একটা তরঙ্গের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তাহলে 1 সেকেন্ডে এর কম্পাঙ্ক n = এত হার্জ, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা বলা হয়নি, আমি বলছি, ভুলে গেছি বলতে। তো তরঙ্গ দৈর্ঘ্যকে ডিনোট করা হয় ল্যামডা দিয়ে। মনে করো এখান থেকে এই অবধি হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত মনে করো 1 সেন্টিমিটার। তাহলে 256খানা তরঙ্গ 1 সেকেন্ডে তৈরি করেছে, কারণ কম্পাঙ্ক 256 হার্জ, মানে 1 সেকেন্ডে 256 বার কাঁপে। প্রত্যেকটা তরঙ্গের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে, তাহলে 256খানা তরঙ্গ এভাবে আছে। তাহলে মোট 1 সেকেন্ডে এই তরঙ্গটা এখান থেকে এত অবধি যাবে, কত দূর যাবে? 256 গুণ 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 256 সেন্টিমিটার হচ্ছে তরঙ্গটা যাবে। সেটাই হচ্ছে তরঙ্গের বেগ বা ভি, এটা হচ্ছে তরঙ্গের বেগ। যদি ল্যামডাটা 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ এখান থেকে এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয়, তাহলে কি হবে? এটা 256ই থাকবে, ওটা 2 সেন্টিমিটার হয়ে গেছে, তাই প্রত্যেকটা 2 সেন্টিমিটার হবে। তাহলে 2 গুণ 256 মানে 512 সেন্টিমিটার। তাহলে ওই তরঙ্গটার বেগ হয়ে যাবে তখন 512 সেন্টিমিটার পার সেকেন্ড। এতটাও 1 সেকেন্ডে যাচ্ছে, এত পার সেকেন্ড হচ্ছে গিয়ে ওই তরঙ্গটা যাচ্ছে এখানে, আর এটা হচ্ছে হার্জ। তো এখানে সূত্রটা কি? প্রচুর অঙ্ক এসছে আজ অব্দি। ভি = m ল্যামডা, যেখানে m হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো দুটোর মান দেওয়া থাকে, একটার মান বের করতে হবে। ল্যামডার কথাটা একটু বলে নিই। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোনো তরঙ্গের পরপর দুটি শীর্ষ বা অবনতির মধ্যকার দূরত্ব ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এটা বইতেও আছে, এটা তবুও লিখলাম। ডিনোট করা হয়ে হচ্ছে ল্যামডা দিয়ে। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু পরপর দুটো শীর্ষর মধ্যেকার দূরত্ব, বা পরপর দুটো অবনমনের মধ্যেকার দূরত্ব বা অবনতির মধ্যেকার দূরত্ব, নিচু দুটোর মধ্যেকার দূরত্ব একই হবে। এটা যদি 5 মিটার হয়ে থাকে, এটাও 5 মিটার হতেই হবে। আবার পরপর দুটো সাম্যাবস্থার মধ্যেকার, পরপর মানে একই দশার মধ্যেকার দূরত্বও বলা যায়, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো সেটা এখান থেকে এটা যা হবে, এখান থেকে এটাও তাই হবে, এইখান থেকে এইটাও তাই হবে। তো এইখান থেকে এইটা বলতে একটু কষ্ট, কেন কষ্ট সেটাও আমি বলে দিচ্ছি। সেই জন্য সংজ্ঞার আকারে এইটার কথা লেখা থাকে না, এটার কথা লেখা থাকে। এটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি বলছি দেখো ভালো করে। সেটা হচ্ছে, মনে করো এই যে পেন্ডুলামের উদাহরণটা দিয়েছিলাম, পেন্ডুলামটা মনে করো এখানে দুলছে, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে আসছে, এইভাবে দুলছে, ঠিক আছে? তো পেন্ডুলাম এটা মনে করো এ, এটা বি, এটা সি বিন্দু। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, আবার যখন ফিরছেও এদিকে যখন আসছে, একবার এদিক থেকে এদিকে গেছে, আবার এদিক থেকে এদিকে ফিরছে যখন, তখন আবার এ বিন্দুতে এসছে। তখন কি ও একটা পর্যায়কাল সম্পূর্ণ করেছে? একই পজিশনে চলে এসছে? তো উত্তর হলো না, এখনো একটা পর্যায়কাল সম্পূর্ণ করেনি। কেন করেনি বলছি। এ বিন্দুতে আসার পর এই পেন্ডুলামটা থেমে থাকবে না, ওর গতিশক্তির জন্য আরও কিছুটা এগিয়ে যাবে, গিয়ে সি বিন্দুতে যাবে, গিয়ে সেখানে থামবে। থামার পরে সে আবার রিভার্স ব্যাক করবে, আবার আসবে এইখানে। তাহলে এইখান থেকে এইখানে গিয়ে এখান থেকে পুরো মাঝখানের নিজের অবস্থান অতিক্রম করে চলে গেল আরেকটা চরম অবস্থানে। সেখান থেকে যখন আবার সাম্যাবস্থানে আসলো, সেটাকে বলা হচ্ছে একটা পর্যায়কাল।
সেইটা হচ্ছে সংজ্ঞার আকারে লেখা কঠিন, মানে এই বিন্দু আর এই বিন্দু কার। কারণ কি এখানে দেখো দুটো সাম্যাবস্থান এইটা এইটা, তার মাঝখানে আরও একটা সাম্যাবস্থান এইটা আছে, কিন্তু আমি যদি চরম অবস্থান বলি দুটো হলে বলাটা অনেক সহজ হয়। যেমন আমি যদি বলি একবার বি থেকে গেছে, বি বিন্দু থেকে গিয়ে আবার বি বিন্দুতে আসতে যে সময় লাগে তাকেই পর্যায়কাল বলে, তাহলে উত্তরটা একদম ঠিক হবে। আবার যদি বলি সি বিন্দু থেকে একবার গিয়ে আবার যখন সি বিন্দুতে আসতে যতক্ষণ সময় লাগছে তাকে পর্যায়কাল বলে, সেই উত্তরটাও ঠিক হবে। কিন্তু যদি বলি এর থেকে গিয়ে আরেকবার আসছে, তাহলে উত্তরটা ঠিক হবে না। কেন হবে না? কারণ সেখানে দশার পার্থক্য থাকছে। কীরকম ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যত কঠিন কোশ্চেন পারবে। তো এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেছে তখন ওর গতির অভিমুখ কোন দিকে ছিল? এই দিকে ছিল। এবার বি বিন্দু থেকে আবার এই বিন্দুতে চলে এসছে, কিন্তু তখন ওর গতির অভিমুখ কোন দিকে? এই দিকে, কারণ ও তো সি বিন্দুতে যাবে। তার মানে এখানে ও একই বিন্দুতে আসলেও ওর দশার পার্থক্য রয়েছে। এই বিন্দুতে দেখো তরঙ্গটা কোন দিকে উঠছিল? এই দিকে উঠছিল। এই বিন্দুতেও তরঙ্গটা কোন দিকে উঠছে? উপরের দিকে, এই দিকে উঠছে। কিন্তু এই বিন্দুতে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ দশার পার্থক্য হচ্ছে। অর্থাৎ সাম্যাবস্থানে আসলেও সেটাকে একটা পর্যায়কাল বলা যাবে না, তার কারণ সেই বিন্দুটাতে দশার পার্থক্য আছে কিনা সেটা দেখতে হবে। এর থেকে বিতে গিয়ে বি থেকে সিতে এসে আবার যখন এতে আসছে তখন একটা পর্যায়কাল কিন্তু সম্পন্ন হচ্ছে। তো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকেরই একটু বুঝতে অসুবিধা হয়। এইখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন প্রত্যেকবারই দেয় কোশ্চেনে, আর এটা দিয়েই থাকে আর কি, যে ভি ইকুয়াল টু এন ল্যামডা থেকে। এখান থেকে একটা মজার জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন কলকাতা ক অর্থাৎ AM রেডিও যেটা, সেটা চালালে তোমরা শুনতে পাবে যে বলে সেন্টার থেকে যে আপনারা অনুষ্ঠান শুনছেন 456.6 কিলো হার্টজে, অর্থাৎ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। এটা ওরা বলে থাকে 456.6 মিটারে এবং 657 কিলো হার্টজ। মানে এটা কি? এই 657 কিলো হার্টজ যেটা, সেটা হচ্ছে এই এন, আর 456.6 মিটার যেটা, সেটা হচ্ছে ল্যামডা। মানে একটা তরঙ্গের দৈর্ঘ্য এইখান থেকে এই অবধি সেটা হচ্ছে 456.6 মিটার। মানে দুটো তরঙ্গ মিলে 1 কিলোমিটারের কাছাকাছি, 450 ধরো এটাকে, তাহলে হচ্ছে 900 মিটার হয়ে গেল, মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। দুটো তরঙ্গ মানে 1 কিলোমিটার লাফ মারা হয়ে গেল। এত বড় তরঙ্গ ওই রেডিও স্টেশন থেকে ছাড়া হচ্ছে। তো 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে ওরা অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। তো তরঙ্গের গতিবেগটা কি তাহলে? ইকুয়াল টু, এই দুটোকে গুণ করলে 456.6 মিটার ইন্টু 657 কিলো হার্জ ছিল, তাই 3টে শূন্য বসালে হলো হচ্ছে হার্জ। তো এই দুটোকে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 2,996,200 মিটার পার সেকেন্ড। 2,996,200 মিটার পার সেকেন্ড। তো 3 ঘর পর দশমিক এদিকে আনলে এদিকে চলে আসবে, মানে এইখানে হয়ে যাবে, তখন হয়ে যাবে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা দেখো কি হলো, এটা হলো হচ্ছে 2,99,999। এটা কি? আলোর গতিবেগ। মানে যে আলো, যে কোনো আলো, তার গতিবেগ হচ্ছে এইটা। কেন? আলো হচ্ছে তরঙ্গ মাধ্যমে, তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তার আলোর গতিবেগ হলো আর কি। এবার মনে করো যেমন রেডিও মির্চির কথা যদি আমি ভাবি, তাহলে রেডিও মির্চির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই ফ্রিকোয়েন্সি কত? 98.3 FM বলে। তো 98.3 মেগা হার্জ, কিন্তু ওটা কিলো হার্জ নয়, মেগা। মেগা মানে 98.3 এর পরে কিলো মানে 3টে শূন্য থাকে, মেগা মানে 10⁶, 6টা শূন্য থাকে, এত হার্জ। তো n ইকুয়াল টু হয় হচ্ছে এত। তো ভি, তাহলে আলোর গতিবেগ সবসময় বা তরঙ্গের গতিবেগ সবসময় একই থাকে, পাল্টায় হচ্ছে কম্পাঙ্কগুলো, এবং কম্পাঙ্ক পাল্টালো মানেই তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে গেল। যেমন, আচ্ছা আমি এটা বলে নিই তারপরে ওটা বলছি। যেমন তাহলে
9 সেটাতে এটা হচ্ছে n, তাহলে এখানে v ইকুয়াল টু n ল্যামডা সূত্র থেকে n ল্যামডা ইকুয়াল টু v, তাহলে ল্যামডা ইকুয়াল টু v বাই n। তাহলে v মানে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, অ্যাকচুয়ালি 3 লক্ষ নয়, ওটা যেটা দেখালাম 2,99,900 কত, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা ধরা হয় 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর গতিবেগ। আর কম্পাঙ্ক হচ্ছে এইটা 98.3 × 10⁶ হার্জ। তো কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে এই ক্যালকুলেশনটা পুরো করলে যেটা হয় সেটা হচ্ছে 3.05 মিটার, 3.05 মিটার, তার মানে প্রায় 3 মিটারই ধরো। তো রেডিওমেড চিপ থেকে যে তরঙ্গটা নির্গত হচ্ছে সেন্টার থেকে, তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার লম্বা একটা তরঙ্গ। তো এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা থাকে। এইবার কথা হচ্ছে এই ব্যাপারটা কি হলো, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোনো তরঙ্গের বেগ একই থাকবে। মানে মনে করো একটা সুরশলাকা 256 হার্জ মানে 256 বার কাঁপছে, আর একটা 512 বার কাঁপছে, দুটো 1 সেকেন্ডে এখান থেকে এই অবধি যাবে। 256-র যে তরঙ্গটা হবে সেটা যদি এইরকম হয়, 512-র যেটা হবে তরঙ্গটা একটু ঘন হবে। যদি 1024 হয় তাহলে তরঙ্গটা আরও ঘন হবে, অর্থাৎ কম্পাঙ্ক বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হচ্ছে। কম্পাঙ্ক যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হতে থাকবে। টোটাল ডিস্টেন্স সেকেন্ডে ট্রাভেল করছে সেইটা কিন্তু সবসময় ফিক্সড বা কনস্ট্যান্টই থাকবে। তো এইটাই হলো, আরও কিছু আছে, তবে এটা করলেই তুমি ক্লাস 9-এর যা যা আছে বইতে এবং যা যা প্রশ্ন আসে অঙ্ক গাণিতিক হোক বা ডেসক্রিপটিভ হোক সেগুলো আশা করি পারবে। তো এরপর আরও ভিডিও ছাড়বো। তো এটা আশা করি ভালো লেগেছে এবং এটা দেখো, এটা দেখে আরও তোমরা কমেন্ট করো, কোনো কোশ্চেন যা তোমার মনে ইচ্ছা হয়, তোমার যেটা ইচ্ছা মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারো।